গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প পাগল, রচনা আশাপূর্ণা দেবী। বেচারা ডাক্তারকে দেখিলে দুঃখ হয়। নিজের কথা বলিতে বসি নাই, সে দুঃখ অপরে করিতে চায় করুক, যদি আমার মতো পরদুঃখকাতর লোক সংসারে আরো থাকে। তবু প্রবাদ আছে, মক্কেলহীন উকিল আর রোগীহীন ডাক্তার নাকি যুবতী নারীর সিন্দুরহীন সীমন্তের মতোই শোকাবহ। সে যাক, বলিতেছি আমার নূতন প্রতিবেশী কমলেশ ডাক্তারের কথা। অল্পদিন আসিয়াছে, পরিচয় ঘটে নাই। লোক পরম্পরায় শুনিতে পাই অনেক দূর হইতে আসিয়াছে কলিকাতায় প্র্যাকটিস করিতে। দূরত্বটা কোন দিকে, কোয়েটা কি কাশ্মীর, ঈশ্বর জানেন কোথা হইতে আমদানি হইল। তবে অতটা পরিশ্রমের প্রয়োজন কি তাহার সত্যই ছিল? পয়সার কথা বলিতে পারি না, তবে পয়সার অভাব যে নাই সেটুকু বুঝিবার মতো বুদ্ধি রাখি। থাকে থাক, আপত্তির কি আছে, কত লোকেরই তো থাকে। কিন্তু তাই বলিয়া কেহ যে সেই আবদারে নাকের গোড়ায় আমার এবং পাড়ার সকলের ঈর্ষা উৎপাদক সদ্য সমাপ্ত মেট্রো স্টাইলের বাড়িখানা অবহেলায় ভাড়া লইয়া জাঁকিয়া বসিবে আর হরদম মোটর চড়িবে, সেটা তেমন কিছু প্রীতিকর নয়। একেই তো সাধারণত সমব্যবসায়ীদের উপর কেমন একটা অহেতুক বিরাগ থাকে, একটু বাঁকা চোখে ভিন্ন চাইতে ইচ্ছা হয় না। তাহার উপর আবার বয়সের সমতা থাকিলে বিরাগ রীতিমতো ঈর্ষায় পরিণত হইয়া পড়ে। পড়িবেই, অস্বীকার করিতে চাহিলে তাহার সত্যবাদিতায় সন্দেহ করা ছাড়া উপায় নাই। ঈর্ষা হয়, আমারও হইয়াছিল, কিন্তু এখন আর নাই। এখন বেচারা ডাক্তারের উপর করুণা হয়। বাস্তবিক এক একটা লোক যেন 16 আনা সুখ স্বাচ্ছন্দ্যের অধিকারী হইয়াও ভাগ্যের এতটুকু কারসাজিতে নিতান্তই অনুকম্পার যোগ্য। ডাক্তারের বউ পাগল। বয়স অল্প, পয়সা বেশি, স্বাস্থ্য চমৎকার, চেহারা ভালো এবং তদপেক্ষা আরও অনেক ভালো চেহারার তরুণী স্ত্রীটিকে লইয়া যখন নূতন বাসায় শোরগোল তুলিয়া ঘরকন্যা শুরু করিয়াছিল, কে জানিত উহার অন্তরালে এমন ট্র্যাজেডি লুকানো আছে। পাগল বটে, সহজে কিন্তু ধরিবার উপায় নাই। দিব্য সপ্রতিভ মুখ, বুদ্ধিদীপ্ত চাহুনি, সাজসজ্জার অতি আধুনিক পদ্ধতিটি খাসা আয়ত্ত। ব্রিজ খেলে, ক্যারাম খেলে, চাকর বাকরদের শাসন করে, সাজিয়া গুজিয়া বরের সঙ্গে হাওয়া খাইতেও যাইতে দেখি। খুশি হইলে ঘন্টার পর ঘন্টা সুরের ঝড় বহাইয়া গান গায়। কে বলিবে এই মেয়ে পাগল? ধরা পড়ে তখন যখন ইহারি মাঝখানে সহসা হয়তো তীব্র আর তীক্ষ্ণ চিৎকারে পাড়া সচকিত করিয়া কাঁদিয়া ওঠে। আহত পশুর মতো অমানসিক আর্তস্বর বুকের ভিতর কাটিয়া কাটিয়া বসে। প্রথম প্রথম ভারী অস্বস্তি বোধ হইত, কারণ নির্ণয়ের জন্য ব্যাকুল হইয়া উঠিতাম। এখন গা সহা হইয়া গিয়াছে, কারণ নির্ণয়ের প্রয়োজনও আর নাই। তবু হঠাৎ ঘুম ভাঙিয়া রাত দুপুরে সেই অদ্ভুত কান্নার স্বর কানে আসিলে প্রাণ কেমন করে। মনে হয় বুঝি কোনো নির্যাতিতা আত্মা কান্নার রূপ ধরিয়া দেওয়ালে দেওয়ালে আছড়াইয়া মরিতেছে। প্রথমকার সন্তান, মাত্র কয়েক মাসের একটি শিশুকে হারাইয়া পর্যন্ত নাকি ডাক্তারের বউয়ের এই অবস্থা। বউয়ের জন্য ডাক্তার সর্বশান্ত হইতে বসিয়াছে, তবুও ইত্যাদি। পাড়ার সংবাদ জানিতে আমাকে অবশ্য গোয়েন্দাগিরি করিতে হয় না। নিজস্ব সংবাদদাতা অথবা দাত্রী শ্রীমতী বৌদির কাছ হইতেই পাই। শতপ্রবৃত্ত হইয়াই শুনাইয়া যান তিনি। অপরের ঘরকন্যার আন্তরিক খবর সংগ্রহ করিবার অলৌকিক একটা ক্ষমতা তাহার আছে, এবং দাদার কাছে যথোচিত প্রশ্রয়ের অভাবে দাদা ছোট ভাইয়ের কাছে অধ্যাবসায়ের সমস্ত ফলাফল ব্যক্ত করিতে দ্বিধা করেন না। একমাত্র ছোট হওয়ার অপরাধেই সমস্ত কর্ণাধকরণ করি। এতদিন ধারণা ছিল কান্নাটাই শুধু ডাক্তারের বউয়ের একমাত্র পাগলামি। দেখিলাম ব্যাপার আরো গুরুতর। ঘরে বসিয়া সামান্য কিছু লেখালেখি করিতেছি, বৌদি আসিয়া ডাকিলেন, ঠাকুরপো
দেখে যাও কাণ্ড। ফাউন্টেনের নিপকে সাবধানে বন্ধ করিয়া অলসভাবে চেয়ারের পিঠে পিঠ এলাইয়া দিলাম। কাণ্ডটা কি? তোমার বিড়ালী সুন্দরীর নবকুমারগণের অদ্ভুত বুদ্ধি কৌশল? আহা, ভারী এক পচা ঠাট্টা। আমি যেন ওই জন্যই ডাকি খালি। নিশ্চয়ই না, কত কারণ রয়েছে ডাকবার। রান্নাঘরে আরশোলার আধিক্য দেখাতে চাও নিশ্চয়ই। আবার বাজে কথা। বিলক্ষণ চটিয়া যান বৌদি। হাসি না, গম্ভীর হয়ে বলি, বাজে কথা মানে? আরশোলা কি সোজা জিনিস নাকি? ও থেকে যে কত অনর্থের সৃষ্টি হতে পারে, তুমি তো সে বিষয়ে 25 মিনিট লেকচার দিল সেদিন। দিয়ে থাকি, দিয়েছি। এখন তা বলে ওসব নয়। ডাক্তারের বইয়ের কীর্তি দেখবে সুশিগগির। কীর্তি এবং কাণ্ড দুইটি কথাই প্রণিধানযোগ্য। কৌতূহল যে একটু না হইল তা নয়, তবু পুরুষোচিত গাম্ভীর্যে বলিলাম, আচ্ছা, সবসময় অত পরের কথা নিয়ে মাথা ঘামা কেন বলো তো? জানছো তো মাথার দোষ আছে মেয়েটার। কীর্তিকাণ্ড করবে, এর আর আশ্চর্য কি? কেবল পণ্ডিতি, দেখি যাও না ছাই। একরকম টানিয়া লইয়া যান শেষ পর্যন্ত। তাহার জানলা হইতে যে কমলেশ ডাক্তারের শোবার ঘরের একাংশ নজরে পড়ে জানিতাম না, হঠাৎ খেয়াল হইল। তাই আজকাল ঘন ঘন ঘরে ঢুকিবার প্রয়োজন হয় বৌদির। কিন্তু কীর্তি যে, সে বিষয়ে বৌদির সঙ্গে আমিও একমত। অত্যুক্তি নয়, কীর্তিও বটে, কাণ্ডও বটে। ঘরের ওদিকের জানলায় গরাদ ধরিয়া কমলেশ দাঁড়াইয়া, পিঠটাই শুধু দেখা যায় মাত্র। দাঁড়ানোর ভঙ্গি নির্বিকার, অথচ তাহার নির্বিকারত্বের উপর যে অত্যাচার বর্ষিত হইতেছে, তাহাকে ঠিক পতিপ্রাণা সতীর উপযুক্ত কার্য বলা চলে না। অদ্ভুত আশ্চর্য ব্যাপার। ঘণ্টা তিনেক আগে দেখিয়াছি ইহারা কর্তাগিন্নি সাজিয়া গুজিয়া মোটরে উঠিতেছেন। ইতিমধ্যে এমন কি ঘটিয়া গেল? আঁচড়াইয়া কামড়াইয়া গেঞ্জি ছিঁড়িয়া দিয়া পাগলিনী অবশেষে ঘরের জিনিসপত্র ভাঙিতে শুরু করিল। পুতুল, ফুলদানি, ছবির প্রেম মাটিতে আছড়াইয়া আছড়াইয়া ক্রোধের যেন শান্তি হইতে চায় না তাহার। বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভাঙিয়া তছনছ করিতে পারিলেই বুঝি আশ মেটে। অসাধারণ ধৈর্য কমলেশের, দেখিয়া অবাক হইতে হয়। এত কাণ্ডেও না দেয় বাধা, না ফিরায় মুখ। বাড়িতেও আর কি হই নাই চাই, একটি প্রাণীকেও কিমাইতে দেখি না। চাকর বাকর তো নই, শুনিয়াছি আধা বয়সী একটা দূরসম্পর্কের বিধবা বোন আছে কমলেশের। বউ সামলাইতেই আনিয়া রাখিয়াছে বোধ হয়, তাহারই বা পাত্তা কোথায়? অনেক পরিশ্রমের পর হয়তোবা ক্লান্ত হইয়াই শেষে নিজেই আছড়াইয়া মাটিতে পড়িয়া কাঁদিতে শুরু করিল। সেই কান্না। এতক্ষণে দেখিলাম কমলেশ মুখ ফিরাইয়া জানালার কাছে হইতে সরিয়া আসিল, টেবিল ফ্যানটা টেবিল হইতে নামাইয়া স্ত্রীর মাথার কাছে রাখিল, চড়া আলো নিভাইয়া মৃদু নীলাভ আলোটা জ্বালাইয়া রাখিয়া ধীরে ধীরে ঘরে বাহির হইয়া গেল। তাহার নিঃশ্বাস পড়িল কিনা জানি না, আমার একটা পড়িল, দীর্ঘ নিঃশ্বাস। বেচারা ডাক্তার। ইচ্ছা হয় আলাপ করি, দুইটা সান্ত্বনার কথা শুনাইয়া আসি, পারি না, কোথায় যেন বাধে। পাগলির চিন্তায় মাথা ঘামাই না আর। জানি কাঁদিয়া কাঁদিয়া ক্লান্ত হইয়া একসময় ঘুমাইয়া পড়িবে। বৌদিকে উদ্দেশ্য করিয়া বলি, দেখছ তো, এত কাণ্ডে বাড়ির লোকে একবার উঁকিও দিলে না। তোমারই কেবল পরের চিন্তা, পরচর্চা। বৌদি অবশ্য এত বড় দোষারোপেও কিছুমাত্র লজ্জিত হইলেন না। কহিলেন, তা কি করব? না দেখে থাকা যায় নাকি? ওদের হয়তো দেখে দেখে সয়ে গেছে। তাছাড়া আছেই বাকে, 1 কুড়ি চাকর তো বাড়ির মেম্বার। মানুষের মধ্যে ওই দিদিটা, তাও যেন কেমন কেমন। চাকর বাকর তো মনুষ্য পদবাচ্য নয়, মানিলাম, কিন্তু দিদিটা কেমন কেমন হইল কি রূপে? আলাপ হইল কখন? উত্তর শুনিয়া চমৎকৃত হইলাম। ছাদে উঠিয়া অনেক কথাই হয়। একদিন বেড়াইতে আসিবেন প্রতিশ্রুতিও দিয়াছেন এবং যাইবার জন্য অনুরোধ জানাইয়াছেন। উভয় প্রস্তাবের কোনোটাতেই বৌদির উৎসাহের অভাব নাই। অবশ্য তবে পাগল ফাগলকে নাকি বড় ভয় তাহার। তাছাড়া তোমার দাদা শুনলে রাগ করবেন হয়তো, যা একল সেরে মানুষ। পূজনীয় স্বামী সম্বন্ধে বৌদি যে বিশেষণটা প্রয়োগ করলেন, তাহাও ঠিক পতিব্রতা সতীর অনুকরণীয় বলা চলে না। তবে কথাটা অনেকাংশে সত্য। নিতান্ত নিকটাত্মীয় বাল্যবতী পরিচিত বন্ধু ব্যতীত বাহিরের লোক দেখিলেই দাদার আতঙ্ক। কাজেই বৌদির এই মানুষের মুখ দেখিলেই আলাপের স্পৃহা, আলাপের সূত্রপাতেই আত্মীয়তার প্রবৃত্তি এবং অল্প আত্মীয়তায় গলিয়া পড়া ভাব, বলা বাহুল্য তেমন পছন্দ করিতে পারেন না। তিনি পছন্দ না করুন, বৌদির ইচ্ছা পূর্ণ হয়, ইচ্ছাময়ী পূর্ণ করেন। সকালবেলা ডাক্তারের বউ
ননদের সঙ্গে কিংবা ডাক্তারের বোন ভাজের সঙ্গে যাই বলুন বেড়াইতে আসিলেন, ভাব করিতে আসিয়াছেন। গায়ে গায়ে পড়শি ভাব রাখিতে হয় বই কি। গত সন্ধ্যেবেলা পাড়া জানাজানি করিয়া অত বড় কীর্তিকাণ্ডের পর আজই সকালে পাড়ার লোকের সঙ্গে ভাব করিতে আসা পাগলের পক্ষেই সম্ভব। বউয়ের দোষ দিবার কিছু নাই, কিন্তু বোনটিও কি পাগল নাকি পলিসি? অনুমানকে বেশি বিস্তৃত করিবার সুযোগ না দিয়া হালকা করিয়া যাওয়া। ঘরে বসে অনেক কিছু টের পাই। তজ্জস্পর্শ যোগ ঘটিলে যেমনটি যেরকমটি হওয়া উচিত তেমনই প্রবল আলোচনা চলিতে থাকে। খাবার আসে, বরফ আসে, দই আর কাগজি লেবু আসে। অনুমান করি সুশীতল শরবত ও মিষ্টান্ন সহযোগে বৌদি অতিথি যুগলের মান এবং মন রাখেন। এতক্ষণ যা ঘটিতেছিল বেশ সুশৃঙ্খল ব্যাপার, কিন্তু ইহার পর যা ঘটিল তাহার জন্য প্রস্তুত ছিলাম না। চিন্তারাজ্যে বিশৃঙ্খল ঘটাইয়া বৌদি প্রবলভাবে আসিয়া হানা দিলেন, পিছনে ডাক্তার যায়া। এই দেখো ঠাকুরপো, মনিকা দেখতে এলো তোমায়। তুমি এইসব বইটই লেখো শুনে ভারী খুশি, আলাপ না করে ছাড়বে না। কই কথাবার্তা হোক, খুব তো লাফাচ্ছিলে। উদ্দিষ্ট ভদ্রমহিলাকে অবশ্য লজ্জাকাতর বলিয়া ভুল করিবার প্রয়োজন নাই। বেশ সপ্রতিভভাবেই বলেন, তাই বলে এখনো লাফাবো নাকি? বেশ তো, কই কি কি সব লিখেছেন আপনি দেখি। ঘরটি তো একেবারে লাইব্রেরি দেখছি, এত বই পড়েন কখন? বলিয়া সস্মিত মুখে বইয়ের আলমারির সামনে আসিয়া দাঁড়ান। অতঃপর যে তিনি আমার সময়াভাবে ত্রুটি পূরণ করিতে বৈরাজ্য হানা দিবেন সেটা সহজেই অনুমান করি। ও বাবা, এ যে আবার চাবি দেওয়া। কই দিন চাবি। বই আবার চাবি দেওয়া, চুরি যাবে বলিয়া ফিক করি হাসিয়া ফেলে। আমার সেই কালিদাস বর্ণিত ন যজৌ ন তস্থৌ অবস্থা। আধাবংশী বিধবা দিদির লজ্জাটি আছে পুরো 16 আনা। তাই 16 আনার মাথা খাইয়া আমার সামনে বাহির না হইয়া ঘোমটায় মুখ ঢাকিয়া চৌকাটের উপর উঠে দাঁড়াইয়া সশব্দে ফিসফিস ধ্বনিতে কথার স্রোত চালাইতেছেন। বৌদিও আমায় অকুলে ভাসাইয়া দিয়া ওখানেই হাল ধরিয়াছেন। আর ডাক্তার পত্নী এক মনে আলমারির বই বাছিয়া বাছিয়া টেবিলে স্তূপাকার করিতে থাকেন। ও কি হচ্ছে বউ? ওই বইয়ের কাঁড়ি নিয়ে যাবে নাকি? তীক্ষ্ণ মন্তব্য করেন ননদিনী। যাবই তো নিয়ে, দেখছো না কত সব ভালো ভালো বই রয়েছে। তবে কষ্ট করে বাছাবাছি কেন, আলমারিটাই নিয়ে যা গাড়ি করে। উত্তর দেওয়া নিষ্প্রয়োজন বোধে মনিকা গম্ভীরভাবে উপরের তাকের বইগুলো টানিয়া নামাইতে শুরু করে। ওই যেতেই তো সর্বনাশ করেছে। ডাক্তার ভগিনী শখেতে কাতরোক্তি করেন। যা ধরবে তা করবেই, না হলেই রসাতল। ছেলেটুকু গিয়ে পর্যন্ত এই অবস্থা, অল্প বয়সের শোক। ফের ফের সুশীলাদি। সহসা দৃঢ় ভঙ্গিতে ফিরে দাঁড়াইয়া ডাক্তারের বউ চিৎকার করিয়া ওঠে। আবার সেই মিথ্যে কথা! ভাই বোনে ষড়যন্ত্র করে সবসময় অপদস্থ করতে চাও আমায়। ছেলে আমার হয়নি, কখনো না, কখনো না, কখনো না। বিশ্বাস করো তোমরা, এই বই ছুঁয়ে দিব্যি করছি, বিয়েই হয়নি আমার। ওই তো ভাই, সুশীলাদি বিষাদ গম্ভীর হাসি আসেন। ছেলে তো হয়নি, বিয়েই নাকি হয়নি ওর। এ স্ত্রী মানুষ, মাথায় কাপড় দেবে না, শীতায় এক ফোঁটা সিঁদুর ঠেকাবে না। এতক্ষণে লক্ষ্য করিলাম পাগলিনীর স্মৃতিটা ধুধু করিতেছে শূন্য। বৌদি সুগভীর বিশ্বাসের সঙ্গে উচ্চারণ করে, একেই বলে ভগবানের মার, দুনিয়ার বার। তা হ্যাঁ দিদি, আপনার ভাই তো ডাক্তার, কিছু প্রতিকার হয় না? আয় কপাল, কিছু কি বাকি রেখেছে? জেরবার হয়ে গেল, কিছু হয় না, সর্বনেশে পাগল। যদিও ভদ্রমহিলাদ্বয় নিজস্ব ধারণায় শপথোক্তি করিতেছিলেন, তথাপি কর্ণগোচর হইতে বাধা ছিল না। ডাক্তারের বউ এবার হাতের বই নামাইয়া সরিয়া আসিল। দুই চোখে আগুনের ঝিলিক, গত রাত্রে সেই বাঘিনী মূর্তির আভাস। খবরদার সুশীলাদি, ভালো হবে না বলছি। সর্বনাশী, শয়তানি জোচ্চোর, মিথ্যের জাহাজ, স্পাই কোথাকার। দূর করে দাও, দূর করে দাও ওকে, নাও বলছি, গলা ধাক্কা দিয়ে বের করে দাও। অমন হাস্যময়ী তরুণী মুহূর্তের মধ্যে উন্মাদিনীতে পরিণত হইয়া গেল। সঙ্গে সঙ্গে আমরাও যেন পাথরে পরিণত হইয়া গিয়াছি। শুধু সুশীলাদিই দমিলেন না, 20 কোটির দৃষ্টি নিক্ষেপ করিয়া তীব্র স্বরে কহিলেন, মরণ আর কি? দুদণ্ড মানুষের বাড়ি এসে সামনে চলতে পারেন না? আর মাস পুড়িয়ে খেলে লোকসমাজে মুখ দেখানো দায় করে তুলেছে। কথায় পূর্ণচ্ছেদ টানিবার পূর্বেই
চকিতের মধ্যে যে কাণ্ড ঘটিয়া গেল তাহা স্বপ্নাতীত। শুধু দেখিলাম সুশীলাদি মাথা বাঁচাইয়া একপাশে সরিয়া গিয়াছেন, আর তাহার পায়ের কাছে আমার জয়পুরী পাথরের কাগজ চাপাটা খান খান হইয়া পড়িয়া আছে। পাগল ফাগলকে বৌদির বরাবর ভয়, কিন্তু এখন ভয় ভরসা ভুলিয়া ব্যাকুলভাবে তাহার হাতখানা ধরিয়া পাংশুমুখে কহিলেন, চুপ করো ভাই, চুপ করো, তুমি রাগ করো না। সুশীলাদি ভুল বলেছেন, সত্যিই তো বিয়ে হয়নি তোমার, সব বাজে কথা, ওরাই দেখছি পাগল। ইতিপূর্বে আর কোনো দিন বৌদির বুদ্ধি ও প্রত্যুৎপন্নমতিত্বের তারিফ করি নাই। এই কথায় সাপিনী যেন মন্ত্রমুগ্ধের মতো মাথা নোয়াইল। অভিমান ক্ষুব্ধ কণ্ঠে কহিল, তাই দেখো, তোমরা ভালো লোক, ভদ্রলোক, সত্যি মিথ্যে বুঝতে পারো। আমার কথা কেউ বিশ্বাস করে না, কেউ মানতে চায় না। ওদেরই জয়। চেনো না ওদের? সাংঘাতিক লোক ওরা। পাগল সাজিয়ে বন্দি করে রেখে দিয়েছে আমায়। ওই যে লোকটা, কেউ নয় আমার, আমার শনি, আমার জম, আমার কাল। বলিতে বলিতে সহসা চেয়ারে বসিয়া পড়িয়া ফুঁপাইয়া কাঁদিয়া ওঠে। এত বিপদে জীবনে পড়ি নাই। আমি ফ্যান খুলিয়া দিই, বৌদি জল আনিতে ছোটেন, আমরাই কি অপরাধ করিয়া ফেলিয়েছি বুঝিবা। কাঁদিয়া কাঁদিয়া অপেক্ষাকৃত প্রকৃতিস্থ হইলে সুশীলাদি একরকম টানিয়া লইয়া যান। হয়েছে, বেড়াতে আসার সব মিটেছে, কেলেঙ্কারির এক শেষ, হতচ্ছাড়া এক পাগল নিয়ে কি যে জ্বালা হয়েছে আমার। আশ্চর্যের বিষয়, এখন আর পাগলি একটি প্রতিবাদ করিল না। ম্লান গম্ভীর মুখে মাথায় কাপড় টানিয়া দিয়া ননদের পিছন পিছন বাহির হইয়া গেল। বৌদি একটা নিঃশ্বাস ফেলিলেন। বাঘে তাড়া খাওয়া মানুষ কোনো গতিকে উঁচু গাছে চড়িয়া বসিতে পারিলে যে নিঃশ্বাস ফেলে, বোধ করি সেই নিঃশ্বাস। উফ, সর্বনেশে মেয়ে। হঠাৎ কেমন যেন অন্যমনা হইয়া পড়িয়াছিলাম। বৌদির কণ্ঠস্বর কানে যাইতেই চমকিয়া কহিলাম, কে সর্বনেশে? ডাক্তারের বউ। আবার কে? ডাক্তারের বউ না ডাক্তার? শোনো কথা, সে আবার কি করলে? ভালো মানুষ বেচারা। আহা, কপাল দেখলে দুঃখ হয়। তাও তো বটে, আমারও যে দুঃখ হইত, কিন্তু এখন আর সেটাকে খুঁজিয়া পাইতেছি না কেন? কোথায় গেল? গত সন্ধ্যার সেই দীর্ঘশ্বাসটা কি বাজে খরচ করিয়াছি? এইখানেই গল্প শেষ করিয়া ফেলিতে পারিতাম, কারণ নিশ্চিত জানিতাম পাগলিনী আর আসিবে না, আসা সম্ভব নয়। কিন্তু আসিল। পরদিনই আসিয়া হাজির, সরাসরি আমারই ঘরে। দিব্য সপ্রতিভ হাসি মুখে, পরিষ্কার ঠান্ডা চাহনি। হাসিয়া কহিল, একলাই এলাম আজ, ওকে আসতে দিইনি। ভারী শয়তান, স্পাই নাম্বার 1। যাকগে, কই লাইব্রেরিতে আর কি নতুন বই বাড়াতে পারলেন? যেন উহার জন্য রাতারাতি 10-20খানা বই কিনিয়া রাখিয়াছি। তবে মনে হইল কিছু কেনা দরকার, অনেকদিন নতুন বইপত্র কেনা হয় নাই। অবশ্য উত্তরের ধার সে ধারে না, আলমারির চাবি চেনা হইয়া গিয়াছে। বইগুলো কাল নিয়ে যেতে দিলে না রাক্ষসী, রাগিয়ে দিলে। কই আপনার নিজের লেখা বই কোনগুলো? আলাদা করে নি, আগে পড়ব। চাকর দেবেন একটা, অনেক বই নিয়ে যেতে হবে কি না? কি উত্তর দিয়েছিলাম স্মরণ নাই, তবে ক্রমে দেখিলাম যথাযথ উত্তরের প্রয়োজন নাই। উত্তরের অভাবে কিছুই আসিয়া যায় না প্রশ্নকর্ত্রীর। আপনার মনে অনর্গল বকে, মুহূর্তে মুহূর্তে প্রসঙ্গাতরে চলিয়া যায় তুমি আপনির ভেদহীন নিরঙ্কুশ কথাবার্তা। একটু অস্বস্তি বোধ হইতেছিল। বৌদিকে দেখিয়া বাঁচিলাম। তিনি ইচ্ছাকৃত অবাক ভঙ্গিতে ঈষৎ ভয়ে ভয়ে ইশারা করিয়া জিজ্ঞাসা করিলেন, ব্যাপার কি? আমিও উক্ত পদ্ধতিতে জানাইলাম, অজ্ঞাত। এই যে বৌদি, সঙ্গে সঙ্গে একগাল হাসি। আপনার কথাই ভাবছিলাম। ধুর, মিথ্যে কথা, মোটেই আপনার কথা ভাবছিলাম না, মনেই ছিল না, ভুলে মেরে দিয়েছিলাম একেবারে। কাল থেকে শুধু বইগুলোর কথাই ভেবেছি, আজ নিয়ে যাব। এইরকম বাঁধহীন কথাবার্তা ছাড়া আর কোনোদিন পাগলামের কোনো লক্ষণ প্রকাশ পায় নাই। প্রায় রোজই আসে, যখন তখন আসে। বৌদির সঙ্গে কোনোদিন দেখা করে, কোনোদিন করে না। সমস্ত সময়টা এই ঘরেই কাটাইয়া দেয়, আমাকে যেন পাইয়া বসিয়াছে। বৌদি বলেন, কি ঠাকুরপো, পাগলি শেষটায় তোমার প্রেমে পড়ে গেল না তো? দেখো সাবধান, কমলেশের অনেক দারোয়ান আছে। পরিহাসে যোগ দি বটে, কিন্তু না, কিন্তু কিছু হইতে পারে নাকি? পাগলের কত রকম খেয়াল হয়।
এই যে সেদিন হঠাৎ বলিয়া বসিল, ডাক্তারগুলো ভারী শয়তান, দেখতে পারি না। হাসিয়া কহিলাম, আমিও তো ডাক্তার। দূর, মিথ্যে কথা, তুমি তো বই লেখো। বইও লিখি, ডাক্তারিও করি। মিনিটখানেক তীক্ষ্ণ দৃষ্টিতে আমার আপাদমস্তক লক্ষ্য করিয়া কহিল, মনে হচ্ছে না তো, তেমন খারাপ তো নও তুমি। কৌতুক করিয়া কহিলাম, নই, কি করে জানলে? হতেও পারি তো। না না, যা, তুমি খুব ভালো, খুব ভালো, ডাক্তার হলেও ভালো, সেই জন্যই তো এত ভালোবাসি। পাগলের প্রলাপ, উড়াইয়া দিবার বস্তু, তবু নির্জন ঘরে সুন্দরী তরুণের এই সরল স্বীকারোক্তিতে লজ্জা বোধ হয়। মনে হয় এত প্রশ্রয় দেওয়া ঠিক নয়, কিন্তু পাগলকে কি বলিব। শুধু ভাবি, কমলেশ তো পাগল নয়, বউকে বেপরোয়া ছাড়িয়া দেয় কেমন করিয়া। আরেকদিন বলিল, আচ্ছা, তোমার কি মনে হয় আমি পাগল? কে বললেন? ধ্যাৎ, বলে হাসিতে থাকি। না না, সত্যি বলো। ব্যাকুলভাবে সহসা আমার হাতটা ধরে। দেখে কি মনে হয়? তুমিও তো ডাক্তার, বুঝতে পারো না? কই, আমি তো ভালোই দেখি, লক্ষ্মী মেয়ে, গুড গার্ল। তাই বলো, মাঝে মাঝে যা ভয় হয়, মনে হয় পাগল সাজিয়ে রেখে রেখে ওরা আমায় সত্যি পাগল করে দিলে বুঝি। রোজ রোজ বোঝাবে আমাকে আমি নাকি পাগল। ছল ছল দৃষ্টি, বিষাদ গম্ভীর স্বর, এ কি যথার্থই পাগলের? গলা নামাইয়া চুপি চুপি বলে, আজ পর্যন্ত কাউকে বলিনি, তোমায় বলবো। ওই যে লোকটা ডাক্তার, কেউ নেই আমার, বিয়ে করবে বলে ভুলিয়ে নিয়ে এলো। আমার বাবা, খুব ভালো বাবা, একলা ফেলে রেখে এলাম, কত কষ্ট হলো তার। আসতে চাইনি, বললে বিয়ে করে আবার নিয়ে যাবে বাবার কাছে। নিয়েও গেল না, বিয়েও করলো না। অনুসন্ধানে দৃষ্টি ফেলি ওর মুখে, হতাশ করুণ মুখ। তোমার বাবা আছেন কোথায়? বাবা, সে যে অনেক দূর, রেঙ্গুন থেকে 18 মাইল, মোটরে যেতে হয়, তারপর সাম্পানে। কি রাস্তা বাব্বা! যেদিন চলে এলো ওর সঙ্গে রাত্রিবেলা, কিনা কি ভয় আমার, উফ। একটু কঠিন সুরে বলি, কেন এলে? বাড়ি থেকে চলে আসা ভালো নাকি? লক্ষ্মী মেয়েরা কখনো ওরকম করে না। ও যে বললে বিয়ে করবে, কত বলি তোমার দুটি পায়ে পড়ি, বাবার কাছে পাঠিয়ে দাও, শোনেই না, খালি বলে পাগল পাগল। আচ্ছা, আমাকে কি পাগল মনে হয়? কি উত্তর দেব? পাগল তাহাতে সন্দেহ নাই যেন, কিন্তু গল্পটা কি সম্পূর্ণই বিকৃত মস্তিষ্কের কল্পনাপ্রসূত, একেবারেই ভিত্তিহীন? মানুষ কি মানুষকে পাগল করিতে পারে না? সহজ মানুষকে পাগল বলিয়া জাহির করিতে চাহিলে কতক্ষণ মাথা ঠিক রাখা যায়? আমাকে নির্বাক দেখিয়া পাগলিনী অনুনয়ের সুরে কহিল, বাবার জন্য বড্ড মন কেমন করে, আমায় নিয়ে যেতে পারো? যেতে হয়তো পারি, কিন্তু কমলেশবাবু ছাড়বেন কেন? ছাড়বে না অমনি নাকি? পরক্ষণেই চিন্তান্বিতভাবে মাথা নাড়ে। না, ছাড়বে না, ভারী শক্ত লোক। তার চেয়ে আগে একটা চিঠি লেখো না তোমার বাবাকে। ওরে বাবা, চিঠি লিখতে দিলে তো কিরে নেয়, ছিঁড়ে ফেলে। হঠাৎ মরিয়া হইয়া একটা প্রশ্ন করিয়া বসি, এত নিন্দে, এদিকে তো খুব ভাব ওর সঙ্গে দেখতে পাই, হাসি গল্প, একসঙ্গে বেড়াতে যাওয়া হয়, গান শোনানো হয়। ওই তো, ওই হয়েছে মুশকিল। পাগলিনী আপন অপরাধ স্বীকার করে, দেখলে আর রাগ থাকে না। ভয়ানক ভালোবাসি যে ওকে, তাই তো পালিয়ে এলুম। সত্য বলতে কি, মনটা কেমন বিমুখ হইয়া গেল। বাস্তবিক কিছু আর পাগলিনীর প্রেমে পড়ি নাই, তবু কমলেশের উপর ওর বিদ্বেষ ভাবটাই কেমন ধাতস্থ হইয়া আসিয়াছিল। ঈষৎ অবহেলা সুরে কহিলাম, আচ্ছা, চিঠি লিখে লুকিয়ে এনে দিও আমায়, ডাকে দিয়ে দেব। সেই তো বিপদ, ঠিকানাটা যে বলে না, বলে অন্য জায়গায় নাকি চলে গেছেন বাবা, চাকরি ছেড়ে দিয়েছেন। আমি চলে এলাম, অপমান হলো তো একটা। কি বলো, হলো না? উত্তর চাহিতেছে তাই দিই, বলি, তা হলো বই কি। কিছুক্ষণ চুপচাপ বসিয়া থাকি দুজনেই, যেন ভাষা ভুলিয়া গিয়াছি। নীরবতা ভাঙিয়া ওই আবার বলে, তার চেয়ে তুমি কেন একদিন চলো না আমাদের বাড়ি? তোমাদের বাড়ি? সে কি, কেন? গেলেই বা কি হয়েছে, আমি রোজ আসি।
কমলেশবাবু মারবেন না তো? যা, হাসিয়া ফেলে। যেও যেও যেও, বুঝলে? 3 সত্যি দিলাম। বুঝি সুঝি বলবে ওকে, যদি বাবার কাছে পাঠিয়ে দেয়। বলবে তো? কমলেশের সঙ্গে একবার মুখোমুখি আলাপের ইচ্ছা বরাবরই ছিল। জানিতে ইচ্ছা হয় কেমন লোক, সত্যই মনিকার বর্ণনার মতো সাংঘাতিক, না সেটা নিছক প্রলাপ। একদিন গেলাম এক মিথ্যা ছুতা করিয়া, বলিলাম, একখানা দরকারি বই খুঁজিয়া পাইতেছি না, ডাক্তারি বই। ডাক্তারের স্ত্রীর সঙ্গে গল্পের বইয়ের দলে মিশিয়া চলিয়া আসে নাই তো? কমলেশ লোকটা ভিতরে কি আছে ঈশ্বর জানেন, বাহিরে বেশ ভদ্র, অমায়িক কথাবার্তা, হাসি খুশি ভাব। বলিল, প্রায়ই ভাবি আলাপ করে আসি, আশ্রিত হয়ে এলাম আপনাদের কাছে, খোঁজই নেন না। তা আমার স্ত্রীটি সে অভিমান রাখেননি, আপনার বাড়িতেই যে বাসা হয়েছে ওর। বলি যে মুটে ডাকিয়ে ভদ্রলোকের আলমারি কটা বাড়িতে আনিয়ে নাও, আপদ চুপে যাক, আমারও বিরহ যন্ত্রণা লাঘব হোক, কি বলেন? 2-4 কথার পর ইতস্তত করিয়া বলিয়া ফেলি, আচ্ছা, ওর কি, উনি কি মানে কিছু অসুস্থ? মুহূর্তে ভদ্রলোকের মুখের ভাব পরিবর্তিত হইয়া যায়। বিষাদ ব্যঞ্জক মৃদু হাস্যের সঙ্গে বলেন, টের পেয়েছেন তাহলে? অবশ্য না পাবার কিছু নেইও, আগুন কি ছাই চাপা থাকে? ওরে উমেশ, জিজ্ঞেস করে আয় তো তোদের মাকে, সামনের বাড়ি থেকে যে বই এনেছেন তার সঙ্গে ইংরেজি বই চলে এসেছে কিনা। বুঝিলাম উঠিবার ইঙ্গিত, একটু নড়িয়া চড়িয়া বসিলাম। একটু পরেই উমেশের পরিবর্তে খোদ গৃহিণী নামে আসিলেন। কেবলমাত্র হাসির টোল খাওয়া মসৃণ গালে তর্জনী ঠেকাইয়া কহিলেন, বই আবার কোথা? ওই ছুতো করে আসা হয়েছে বুঝি? কি মিথ্যুক বাবা, ডাক্তার হলে এরকম মিথ্যুক হয় নাকি? আমি তো আসতে বলে এসেছিলাম, বলিনি? সেই যে গো বলেছিলাম তোমায়, একজন ভদ্রলোক আসবেন একদিন, আজই এসে হাজির, তোমার কবল থেকে উদ্ধার করবেন যে আমায়। বলিয়া তর্জনী নামাইয়া মুখে কাপড় দিয়া বেদম হাসিতে থাকেন, ফুলিয়া ফুলিয়া হাসি, প্রায় সেদিনের কান্নার মতো। সে হাসিতে ডাক্তারও যোগ দিয়াছিল কিনা বলিতে পারি না। তাহাদের চেয়ার হইতে আমার চেয়ারে আসিয়া বসিলাম কেমন করিয়া জানি না। মাঝখানের পথটা হাঁটিয়া আসিলাম, না ছুটিয়া আসিলাম, অথবা উড়িয়া আসিলাম, কিছুই স্মরণ নাই। এখন ভাবিয়া দেখিতেছি, আরও ভাবিতেছি, বস্তুত কে পাগল।